স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। চীন সফরে তৃতীয় দিনে দালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। বিশ্ব নেতাদের সঙ্গে দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলনে যোগ দেন তিনি। পরে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওজলাস বেখতনেভ ও চীনের 3টি শীর্ষ অবকাঠামো প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান দেশের উন্নয়নে চীনা বিনিয়োগে। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। স্থানীয় সময় বিকেল 4টা নাগাদ বেইজিংয়ে পৌঁছে দিয়াও ইউ তাই স্টেট গেস্ট হাউসে অবস্থান করবেন তারেক রহমান। এর আগে সকালে চীনের দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান ও মঙ্গোলিয়া সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরাও। এছাড়াও 90টি দেশের রাজনীতিক ও ব্যবসায়ীরা অংশ নেন। উদ্বোধনী বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও। সম্মেলনের সাইডলাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর ওলজাস বেখতনেভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়া কাজাখস্তানে দক্ষ জনশক্তি প্রেরণ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পরে চীনের 3টি শীর্ষ অবকাঠামো ও প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে প্রত্যাশা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জানান, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগ উপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বাণিজ্য ঘাটতি প্রায় $24 বিলিয়ন মতো, এটিকে কমিয়ে আনতে হবে। তাহলে আমরা এদেশের শিল্পায়ন এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একটি যুগান্তকারী অবস্থায় এসে উপনীত হতে পারবে। দেশের জনগণ প্রত্যাশা করে দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলে নতুন করে তৈরি হয়েছে আশাবাদ। বিশেষ করে বাণিজ্য, অবকাঠামো, শিল্পায়ন, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি খাতেও দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গতিশীল করার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা। রপ্তানি ও বিনিয়োগ বাড়লে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমে আসবে বলে মত ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। আরাফাত ইসলামের রিপোর্ট। চীন 2020 সালে 97% বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা চালু করে। পরে 2024 সালে প্রায় সব পণ্যেই এ নীতির আওতায় আনা হয়। এতে বাংলাদেশের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির বাজারে প্রবেশের বড় সুযোগ তৈরি হয়। কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। চীন থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করলেও তার বিপরীতে দেশটিতে বাংলাদেশের রপ্তানি এখনও $1 বিলিয়ন নিচে। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকে গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদদের মতে শুধু শুল্কমুক্ত সুবিধা নয়, চীনের বাজারে দেশীয় পণ্য প্রবেশ বাড়াতে চীনা বিনিয়োগের পাশাপাশি প্রয়োজন মুক্ত বাণিজ্য সুবিধা। চীনা যারা বায়ার তাদেরকে সচেতন করতে হবে। তারা অনেকেই জানেন না যে বাংলাদেশের সমস্ত প্রোডাক্ট আসলে আমরা তৈরি করি এবং সেটা চায়নাতে এক্সপোর্ট করা যায়। এখন যদি মুক্ত বাণিজ্য চুক্তি করা যায় বা অন্তত আলোচনা যদি শুরু করা যায়, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে কিন্তু এই দুটো দেশের মধ্যে বাণিজ্য বাড়ার এবং এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে রপ্তানি বাড়ানোর বিকল্প নেই। নন কনভেনশনাল যেগুলি তারা ইম্পোর্ট করে তাদের দেশের জন্য, সে সমস্ত ক্ষেত্রে আমরা প্রযুক্তি এবং বিনিয়োগ আহ্বান করতে পারি। তাহলে অটোমেটিক্যালি আমার ম্যানপাওয়ার যেমন ইউটিলাইজ হবে, পাশাপাশি আমার ট্রেড গ্যাপটাও কমে আসবে। তবে চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে জ্বালানি সংকট নিরসন সহ বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তারা। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই, তো সেগুলা আমরা যদি শুধুমাত্র চাইনিজ ইকোনমিক জোন নয় বরং অন্য যে কোনো জায়গাতে তারা যদি ইন্ডাস্ট্রি স্থাপন করতে চান, তো তাহলে সেক্ষেত্রে ফাস্ট ট্র্যাকে দিতে পারি কিনা। তো এগুলো করতে পারলে চীনের অনেক বিনিয়োগ বাংলাদেশে আসবে। দে লাইক বাংলাদেশ পিপল, এটা কিন্তু একটা বড় অর্জন আমাদের। তো যেহেতু এই কমফোর্ট
লেভেলটা তাদের আছে, এইটার সাথে আরও কি অ্যাড করলে তারাও আমাদের এখানে ভিয়েতনাম কম্বোডিয়ার মতো আসবে এবং বিনিয়োগ করবে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। যে আমাদের এই আগামী অর্থ বছরে এসএমই খাতে আরও 5 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছেন পাট শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীতে এক কর্মশালায় তিনি বলেন, সম্ভাব্যতা যাচাই করে নতুন বেসিক শিল্প পার্ক গড়ে তোলা হবে, যার লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে মূল অর্থনীতির সঙ্গে সংযোগ করা। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি, করভ্যাট সুবিধা, সহজ ঋণ, শুল্ক ছাড়ে বাড়তি সহায়তার দাবি জানিয়েছে এসএমই খাত সংশ্লিষ্টরা। শিল্প, বাণিজ্য, বস্ত্র, পাট বুধবার রাজধানীর পল্টনে প্রস্তাবিত বাজেটে এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক কর্মশালা এসব দাবি তুলে ধরে এসএমই ফাউন্ডেশন। এ খাতে আরও কার্যকর বাজেট বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। সুষ্ঠু উন্নতি এবং এর মাধ্যমে দেশের কর্মসংস্থান, শিল্পায়ন, দারিদ্র্য বিমোচন এবং সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে। অনুষ্ঠানে এনবিআর এর করনীতি সদস্য জানান, করজার সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা সামগ্রিকভাবে বাস্তবায়নযোগ্য। বাজেটে আমরা চেষ্টা করেছি করের হার বৃদ্ধি নয়, বরং করের আওতা সম্প্রসারণ করা। আমরা চেষ্টা করেছি যে একটি ব্যবসা বান্ধব, বিশেষ করে ব্যবসা বাণিজ্য বান্ধব যে ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তারা যাচ্ছে সেটিকে অনেকটা দূরীভূত করে। কর্মশালায় শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকারি শিল্প কারখানাগুলো জ্বালানি সরবরাহ নিশ্চিত হওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। সরকারি মালিকানাধীন যে ফ্যাক্টরিগুলি আছে, এইগুলি জ্বালানির সরবরাহ নিশ্চিত করা সাপেক্ষে আমরা দ্রুত বেসরকারি খাতে নিতে চাই। আগামী অর্থবছর শেষে কর জিডিপি অনুপাত আরও সন্তোষজনক পর্যায়ে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। যে ফরম্যাটের কথা বললাম। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে 2 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় 1356 কোটি টাকা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী আগামী 14 থেকে 15 জুলাই 2026-এর মধ্যে 31তম কার্গো এবং 20 থেকে 21 জুলাই 2026-এর মধ্যে 33তম কার্গো এলএনজি আমদানি করা হবে। এদিকে টিসিবি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে মসুর ডাল ও ভোজ্য তেল কেনার 4টি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, যার আর্থিক মূল্য প্রায় 812 কোটি 31 লাখ টাকা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে 10,000 মেট্রিক টন মসুর ডাল স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রামের পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিল থেকে প্রতি কেজি 81 টাকা 47 পয়সা দরে ডাল কেনা হবে। এতে ব্যয় হবে 81 কোটি 47 লাখ টাকা। দেশের ব্যাংক খাতের ভিত মজবুত করা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে $45 কোটি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট 2 শীর্ষকে প্রকল্পের আওতায় ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমানত সুরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা ও ব্যবস্থার উন্নয়ন করা হবে। একই সঙ্গে এই ঋণ ব্যাংক খাতের সংকট নিরসন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর সংস্কারের ভিত্তি তৈরি করবে বলছে বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে এসব তথ্য জানানো হয়। চলতি মাসের প্রথম 23 দিনে দেশে রেমিটেন্স এসেছে $223 কোটি 80 লাখ। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $9 কোটি 73 লাখ রেমিটেন্স। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। জুন মাসের প্রথম 23 দিনে দেশে রেমিটেন্স এসেছে $223 কোটি 80 লাখ, আর গত বছরের একই সময় এসেছিল $220 কোটি 90 লাখ। অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে 23 জুন পর্যন্ত দেশে এসেছে $3,499 কোটি 50 লাখ রেমিটেন্স। ইসলামী ব্যাংককে বাঁচাতে অবিলম্বে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন সহ 7 দফা দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির গ্রাহকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সময় আগামী 27 জুনের মধ্যে দাবি আদায় না হলে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় ঘেরাওয়ের আলটিমেটাম দেন গ্রাহকরা। আমানত সুরক্ষায় 7টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন তারা। এর মধ্যে আছে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং প্রকৃত মালিকদের কাছে মালিকানা হস্তান্তর।
আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল গ্রাহকদের নিয়ে ঐক্যবদ্ধ থাকব। আমাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি চলমান থাকবে। দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে 1 লাফে 5,482 টাকা কমানো হয়েছে। ভরি প্রতি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,25,290 টাকা। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার ফলে এই দাম সমন্বয় করা হয়েছে বলছে বাজুস। সবশেষ 22 জুন স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 80 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে 40 দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে 39 দফা ও 1 দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এবারের বাজেটে ইলেকট্রিক গাড়িতে বড় ধরনের কর ছাড়ের প্রস্তাব দিয়েছে সরকার। তবে সরকারের এই সিদ্ধান্তে দেশের গাড়ি বাজারে বইছে মিশ্র হওয়া। জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও খুশি ইভি বিক্রেতারা। আর নতুন প্রযুক্তি আনার আগে উপযুক্ত পরিবেশ আর দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। মাকদুরামিতের রিপোর্ট। সদস্যবৃন্দ, দেশে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। বায়ু দূষণ রোধ, কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবার বৈদ্যুতিক গাড়ি এবং এর চার্জিং স্টেশনের যন্ত্রাংশে দেয়া হয়েছে বড় ধরনের কর ছাড়ের প্রস্তাব। বাজেটে $25,000 পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ি আমদানির কর 93% থেকে কমিয়ে এক ধাক্কায় 64% এবং $50,000 মূল্যের ইভি গাড়ির ট্যাক্স 93% থেকে কমিয়ে 80% করার প্রস্তাব করা হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্তে কিছুটা ভিন্ন সুর প্রথাগত জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি ব্যবসায়ীদের কণ্ঠে। তাদের দাবি স্থায়িত্ব, পুনঃবিক্রয় মূল্য এবং দেশের প্রেক্ষাপটে কার্যকারিতার দিক থেকে জীবাশ্ম জ্বালানির গাড়িকে ছাড়িয়ে যেতে পারবে না ইভি। অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন ইভি ব্যবসায়ীরা। যেহেতু ইলেকট্রিক গাড়িতে কোনো জ্বালানির কোনো আপনার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনার ইলেকট্রিক গাড়িগুলো খুব ভালো সাড়া প্রদান করবে বলে আশা করছি আমরা। আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে অনেকে তেলের গাড়ি বেশি প্রেফার করে থাকে, তো তারই ধারাবাহিকতায় এটার দিকেই মানুষ এখনো বেশি ফোকাস করছে। পরিবেশের জন্য ইভি ইতিবাচক হলেও নতুন প্রযুক্তি আনার আগে সড়কের শৃঙ্খলা ফেরানো জরুরি বলে মনে করছেন পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা। রাস্তা থেকে ফিটনেসবিহীন গাড়ি সরানো এবং ইভি রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল তৈরি করাকে প্রধান শর্ত হিসেবে দেখছেন তারা। ওয়ার্কশপগুলি এখানে প্রস্তুত করা, দক্ষ শ্রমিক তৈরি করা, সেটার জন্য প্রয়োজন মধ্যে সরকার উদ্যোগ নিতে পারে। এই শ্রমিকগুলোকে বিদেশে পাঠিয়ে তাদের ট্রেনিংয়ের একটা বিষয় আছে, কেন নলেজ ট্রান্সফার না হলে আমি যদিও বলছি আমরা যে এটা মেনটেন্যান্স অনেক কম, কিন্তু একটা স্টেজে মেনটেন্যান্স লাগবে, তখন এই গাড়িগুলোতে বসে পড়বে যদি আমার দক্ষ শ্রমিক না থাকে। একই সুর দেশের গাড়ি আমদানিকারকদের শীর্ষ সংগঠন বারভিডার কণ্ঠেও। সংগঠনের সভাপতি বলেন, তাড়াহুড়ো করে বাজারে গাড়ি ছাড়ার আগে এর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি। আমরা মনে করি এটা উন্নত বিশ্বেও কিন্তু গ্র্যাজুয়াল অ্যাডজাস্টমেন্ট, মানে পর্যায়ক্রমে অ্যাডজাস্ট হচ্ছে। এখানে কিন্তু আপনি ইলেকট্রিক করে দিলেই কিন্তু রাতারাতি ইলেকট্রিক হবে না, কারণ সে অবকাঠামোটা বিদ্যুতের এগুলো নাই এখানে। ফলে এটার জন্য কিন্তু একটা সময় লাগবে, অন্তত 5 থেকে 10 বছর সময় লাগবে সেরকম একটা পরিবেশ করতে। কর ছাড়ের হাত ধরে দেশে ইভির পথ চলা সহজ হলেও এর ফলাফল বাস্তবায়ন নির্ভর করছে সঠিক পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ জনবল সৃষ্টির উপর। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাকদুরামিতি, দেশ টিভি, ঢাকা। লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুত হওয়ার আশঙ্কার মধ্যে বিশেষ নিয়ন্ত্রক অনুমোদন নিয়ে পরিচালনা পর্ষদের সভা করেছে দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সভায় কোম্পানিটি বকেয়া আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি 2025 সালের 30 জুন পর্যন্ত অর্থ বছরের জন্য 47.5% নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। এর আগে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিটির গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টস নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় চলতি বছরের 2 জানুয়ারি থেকে লেনদেন স্থগিত রয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটের বিধান অনুযায়ী কোনো সিকিউরিটিজের লেনদেন টানা 6 মাস বন্ধ থাকলে তালিকাভুক্ত বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করেছে চীনের প্রযুক্তি ও ই কমার্স জায়ান্ট আলিবাবা। পেন্টাগন আলিবাবাকে চীনা সামরিক কোম্পানি হিসেবে আখ্যা দেওয়ার কারণে মামলা দায়ের করেছে রিটেল প্রতিষ্ঠানটি। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান জোসের একটি ফেডারেল আদালতে এই মামলাটি করা হয়। আদালতে জমা দেওয়া আবেদনে আলিবাবা পেন্টাগনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে এবং যুক্তি দিয়েছে ই কমার্স জায়ান্টের সঙ্গে চীনের সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই। এর আগে পেন্টাগন অভিযোগ করেছিল আলিবাবা চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত থেকে তাদের সামরিক খাতের উন্নয়নে কাজ করছে। এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারে লেনদেন পরিস্থিতি। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 11 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,616 পয়েন্টে। এছাড়া যদি আমরা দেখি লেনদেন ডিএসসিতে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 182টির, কমেছে 150টির, অপরিবর্তিত রয়েছে 65টির দর। লেনদেন হয়েছে 940 কোটি 21 লাখ টাকা। এছাড়া আজ ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল নাহি অ্যালুমিনিয়াম কম্পোসাইট প্যানেল পিএলসি, দ্বিতীয় অবস্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। এছাড়া যদি আমরা দেখি টপ লুজারের তালিকায় প্রথম অবস্থানেই ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যদি দেখি আমরা, সার্বিক সূচক বেড়েছে 1 পয়েন্ট মাত্র, বেড়ে দাঁড়িয়েছে 15,119 পয়েন্টে। এছাড়া সিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 106টির, কমেছে 79টির, অপরিবর্তিত রয়েছে 33টির দর। লেনদেন হয়েছে 58 কোটি 80 লাখ টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারে দেখা যাচ্ছে ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 35 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 35 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 167 টাকা 32 পয়সা, বিক্রি হয়েছে 160 টাকায়। ইউরো কিনতে খরচ হয়েছে 145 টাকা 12 পয়সা, বিক্রি হয়েছে 139 টাকা 62 পয়সায়। জাপানি ইয়েনের আজ ক্রয় মূল্য ছিল 79 পয়সা, বিক্রি হয়েছে 72 পয়সায়। সৌদি রিয়েল কিনতে খরচ হয়েছে 33 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 48 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 30 টাকা 26 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 33 পয়সায়। এছাড়া যদি আমরা দেখি সিঙ্গাপুরি ডলার কিনতে আজ খরচ হয়েছে 98 টাকা 42 পয়সা, বিক্রি হয়েছে 93 টাকা 88 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 38 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 21 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 19 টাকা 94 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 94 পয়সায়। আমরা যদি নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নিই, আজ দেশ টিভি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। রিপোর্টার হিসেবে এই প্রতিষ্ঠানে লোক নিয়োগ করা হবে। নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে সাংবাদিকতা বা যে কোনো সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হলেই হবে। 28 জুন পর্যন্ত আবেদনের শেষ সময়। এছাড়া যদি আমরা দেখি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, অফিসার পদে বিজনেস অ্যানালিস্ট বিভাগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে বিবিএ পর্যন্ত। 22 জুলাই 2026 আবেদনের শেষ সময়। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।